আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র নিজের ফিজিক্যাল নিড পূরণ করার জন্য। তুমি রাতবে পারবে, বাড়ির কাজ করবে, আর রাত হলে স্বামী সেবা করবে, ব্যাস এইটুকুই তোমার কাজ। সদ্য বিয়ে হওয়া স্বামীর মুখে এমন কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে নীলা বলল, ওহো, এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন, যাতে তাকে দাসীর মতো ব্যবহার করতে পারেন, তাই তো? বাহ, কথা তো খুব তাড়াতাড়ি বুঝতে পারো দেখছি। আই এম ইমপ্রেস। আর আপনার কি মনে হয় নীরবে আপনার অপমান সহ্য করে আমি স্ত্রীর কর্তব্য পালন করে যাব? ভুল। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এভাবে অপরাধীর মতো আপনার সংসার করাচ্ছে বাহিরে কোথাও চাকরি করলে আমার জীবনের একটা মূল্য থাকবে। হ্যাঁ, যেতে চাইলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, চাকরি হলো সোনার হরিণ। এই শহরে চাকরি পাওয়া এত সোজা নয়। আর যদি ভাগ্যক্রমে পেয়ে যাও, সেখানেও কিছু কিছু পুরুষের লোলুপ দৃষ্টির শিকার তো তোমাকে হতেই হবে। ফ্যামিলি ছাড়া একা একা কাজ করলে তোমাকে অনেক জায়গায় হ্যারাসমেন্ট হতে হবে নীলা। তার চেয়ে নিজের পরিবারে ফিরতে চাইলে যেতে পারো, কিন্তু সেখানেও তো সমস্যা। তোমার বাবা মা কিন্তু আমাদের অঢেল টাকা পয়সা দেখেই বিয়ে দিয়েছেন। আর তোমার কি মনে হয় এত বড় একটা কোম্পানিতে বড় পদে চাকরি করা একজন অফিসার তোমার মতো গরিব ঘরের মেয়েকে মাথায় তুলে রাখবে? 10 জন পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হওয়া থেকে একজন নিষ্ঠুর স্বামী নামক পুরুষের সাথে সংসার করাই তোমার মতোই সুন্দরী রমণীর জন্য শ্রেয়। নীলা বাকরুদ্ধ হয়ে যায়। তার যে এক অমানুষের সাথে বিয়ে হয়েছে সেটা সে হারে হারে টের পাচ্ছে, কিন্তু সে তো এখনো পরনির্ভরশীল। যাবেই বা কোথায়? হুট করে চাকরি বা থাকার জায়গাও সে ঠিক করবে কিভাবে? না, সে তার বাবা মায়ের কাছেই চলে যাবে। তারা যত গরিবই হোক, তার সমস্যাগুলো একটু হলেও তো বুঝতে পারবে। নীলা আর দেরি না করে ড্রয়িং রুমে এসে তার বাবাকে ফোন করে। বাবা ফোন রিসিভ করতেই সে তার বাবাকে সব কথা খুলে বলে, কিন্তু বাবার জবাব শুনে একরাশ হতাশা ছাড়া তার কপালে কিছুই জোটে না। তার স্বামী নামক অমানুষটা নাকি বিয়ের আগে এসব কথা বলেই বিয়ে করেছেন। বাবার কথায় তার গা ঘিন ঘিন করে ওঠে। তিনি বললেন, জামাই তোকে ছুলেই বা কি অসুবিধা? সে তো স্বামী, আর বিয়ের পর মেয়েদেরই নিজের স্বামী সমস্ত কাজকর্ম করে দিতে হয়। সহ্য করে সংসার কর, খবরদার ফিরে আসার কথার মুখেও আনবি না। ঝাঁঝালো কণ্ঠে এই কথাটি বলে তার বাবা ফোনটি কেটে দিল। নীলা অঝোর ধরে কান্না করছে আর চিৎকার করে বলে উঠল, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি অভিশাপ? তার স্বামী তার সামনে এসে বলল, মেয়ে হয়ে জন্ম নেওয়া অভিশাপ নয়, গরিব হয়ে জন্ম নেওয়াটাই তোমার এই অবস্থার জন্য দায়ী। তোমার বাপ মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয়ই এরকম বেয়াদব ছেলের সাথে তোমার বিয়ে দিত না। এই বলে সামনে বসা নীলার নিষ্ঠুর স্বামী শয়তানি হাসি হাসতে থাকে। নীলা ঘৃণা নিয়ে তাকিয়ে থাকে তার পানে। লোকটা সোফায় পায়ের উপর পা তুলে বসে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে টানতে থাকে। আমি তোমাকে জোর করব না নীলু, চয়েস ইজ ইয়োর্স। আমার সাথে থাকবে কিনা? আমি তোমাকে সম্মান আর ভালোবাসা বাদে সবকিছুই দিব। পৃথিবীর সব মানুষ জানবে রাকিব রায়হান একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে রায়হান নীলার দিকে শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করে, এবার বলো কি করবে? থাকবে নাকি চলে যাবে? নীলা ডুকরে কেঁদে উঠল। কান্না কন্ট্রোল করতে না পেরে সে ছুটে বাসুর ঘরে ঢুকে গেল। এবার রায়হানও তাচ্ছিল্যের হাসি দিয়ে সিগারেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে নীলার পেছন পেছন বাসুর ঘরে ঢুকে দরজাটা ধারাম করে বন্ধ করে দিল। সকালে রায়হান ঘুম ঘুম চোখে উঠে বসে আশেপাশে তাকিয়ে দেখে তার সদ্য বিবাহিত স্ত্রী নীলা তার পাশে নেই। হঠাৎ খেয়াল করলো কিচেন থেকে তার মায়ের কথা শোনা যাচ্ছে। সে আস্তে আস্তে বিছানা থেকে নেমে তার বেডরুম থেকে বের হয়ে গেল। বেডরুমের বাইরে এসে দেখতে পেল তার মা কিচেনে তার স্ত্রী নীলাকে বলছে, কি ব্যাপার বৌমা, তুমি রান্নাঘরে কেন এসেছো? তুমি হলে নতুন বউ, সপ্তাহখানেক তোমার এদিকে আসার কোনো দরকার নেই। কাজের মেয়ে আছে, সেই সব কাজ করবে। তোমরা কয়েকদিন কক্সবাজার থেকে ঘুরে এসো। নীলা কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মা আবার বলে উঠল, ও বুঝতে পেরেছি, ঠিক আছে, রাকিব ঘুম থেকে উঠুক, তারপর তাকে বলছি তোমাকে নিয়ে কয়েকদিন ঘুরে আসতে। এবার বৌমাকে আদর করে গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন, আরে বৌমা, আমি আর কদিন, এই সংসারের হাল তো তোমাকেই ধরতে হবে। তখন নানা ব্যস্ততার মাঝে কোথাও যাওয়ার কি আর সুযোগ পাবে? এখন আমি যতদিন আছি একটু বেরিয়ে নাও। এই কথাটি বলতে বলতে হঠাৎ তার চোখ পড়ল রায়হানের দিকে। রায়হানকে দেখে তার দিকে অগ্রসর হয়ে শাসনের স্বরে বলল, আমি এতক্ষণ যা বললাম তা নিশ্চয়ই শুনতে পেরেছিস। সপ্তাহখানেক আর অফিসে যাওয়ার কোনো দরকার নেই। খাওয়া দাওয়া করে বৌমাকে নিয়ে বেরিয়ে পড়। এই বলে মা তার কামরার দিকে চলে গেলেন। রায়হান মাথা নিচু করে আর চোখে নীলার দিকে একটু তাকালো, দেখলো নীলার কোনো প্রতিক্রিয়া নেই। তারপর সেও বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর রায়হান বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। বাইরে চেঁচামেচি শব্দ শুনে কিছুটা অবাক হলো। তারপর বাইরে এসে দেখলো তার নতুন বউ হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে তার শালা এবং মা বোমার মতো হাত থেকে ব্যাগ টানাটানি করে নেওয়ার চেষ্টা করছে। বৌমা, কি হয়েছে আমাকে বলো। এভাবে নতুন বউ যদি শ্বশুরবাড়ি থেকে বিয়ের সাজে বের হয়ে যায়, তাহলে যে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। রাকিব কি তোমাকে কিছু বলেছে? আমি কি রাকিবকে ডাকবো? নীলা বলল, না মা, কাউকে কিছু বলার দরকার নেই, আমি এমনিই চলে যাচ্ছি। আপনাদের কারো কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। আমাকে ক্ষমা করবেন মা, আপনি খুব ভালো। এই বলে সে এক প্রকার জোর করে তার ভাইয়ের সাথে বের হয়ে গেল। মা কান্না করতে করতে সোফায় বসে পড়ল। রায়হান তার মায়ের কাছে এসে কাঁধে হাত দিয়ে সান্ত্বনার স্বরে বলল, মা, আমি তো তোমাকে বলেছিলাম আমি এখন বিয়ে করব না, তারপরও তুমি জোর করে আমাকে বিয়েটা করালে। আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। মা হাউমাউ করে কান্না করে দিয়ে বলল, রাকিব, বৌমা বৌমা চলে গেল রাকিব। এই বলে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলেন। রাকিব রায়হান বুঝতে পারল তার মায়ের ব্রেন টিউমার ছিল। অত্যন্ত উত্তেজিত হওয়ার কারণে সেটা নিশ্চয়ই এফেক্ট করেছে। সে তড়িঘড়ি
তড়িঘড়ি করে মোবাইলটা বের করে হসপিটালে ফোন দেয় অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। রায়হানের মাকে ভালোভাবে দেখে ডাক্তার সাহেব রায়হানকে নিয়ে তার চেম্বারে গেলেন। ডাক্তার সাহেব রায়হানকে বলল, আপনাকে বলেছিলাম আপনার মা যেন কোনো কারণে উত্তেজিত না হয়, কিন্তু আপনি তো একেবারে বেখেয়ালি একটা ছেলে। আপনাকে আমি বলেছিলাম আপনার মায়ের ব্রেন টিউমার, একেবারে লাস্ট স্টেজে, যে কদিন বাঁচবেন অন্তত তাকে হাসি খুশিতে রাখবেন। কিন্তু আপনি কি করলেন? রায়হান অশ্রুসজল চোখে ডাক্তার সাহেবের হাত দুটি চেপে ধরে বলল, প্লিজ ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার মাকে বাঁচান। এই মা ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। যত টাকা লাগে আমি খরচ করতে রাজি, প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাব, তবুও আমার মাকে বাঁচান। ভেতর থেকে তার মায়ের শব্দ শুনতে পেল ডাক্তার সাহেব। বললেন, আপনার মায়ের জ্ঞান ফিরেছে বোধ হয়, চলুন ভেতরে চলুন, আর চোখ মুছুন। আপনার মাকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না ওনার এত জটিল রোগ হয়েছে, তাহলে কিন্তু উনি আরো ভেঙে পড়বেন। ঠিক আছে ডাক্তার সাহেব, চলুন। এই বলে রায়হান চোখ মুছে তার মায়ের কাছে চলে গেল। রাবেয়া বেগম তার ছেলেকে দেখে হাত দুটো ধরে বলল, বাবা, বৌমা কোথায়? আমার বৌমা আসেনি আমাকে দেখতে। রায়হান তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা চিন্তা করো না, তোমার বৌমা তো এখনো তোমার অসুস্থতার খবর জানে না, তাই আসেনি। আমি এক্ষুনি যাচ্ছি তাকে নিয়ে আসতে। এই বলে রায়হান দ্রুত বেরিয়ে গেল। তার মা কেবিন থেকে বাহিরে এসে তড়িঘড়ি করে নীলার নাম্বারে কল দিল। বেশ কয়েকবার রিং হওয়ার পর নীলা রিসিভ করলো। রায়হান কান্না বিজড়িত কণ্ঠে নীলাকে তার মায়ের শারীরিক অবস্থার কথা খুলে বলল এবং অনুরোধ করে বলল যেন তার মাকে শেষবারের মতো একবার দেখে যায়। অবশেষে নীলা রাজি হলো। রায়হান ধন্যবাদ জানিয়ে ফোনটা কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলো কখন নীলা আসবে। কিছুক্ষণ পর নীলা হসপিটালে প্রবেশ করতেই রায়হান তার হাত দুটি চেপে ধরে তার কাছে অনুরোধ করে বলল, প্লিজ নীলা, আমাকে ক্ষমা করে দাও। অর্থের দাম্ভিকতায় আমি ভুলে গিয়েছিলাম যে আমার মায়ের ব্রেন টিউমার। আমার মায়ের শেষ ইচ্ছা রক্ষা করতেই আমি তোমাকে বিয়ে করেছি। আমি তোমার সঙ্গে বাসুরাতে যে আচরণ করেছি সেটা কোনো মানুষের কাজ নয়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি শুধু আমার মায়ের কাছে গিয়ে বলবে তুমি আমার সঙ্গে সংসার করতে রাজি। এই জীবনে আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। প্রয়োজনে তুমি আমাকে ছেড়ে চলে যেও, তারপরও প্লিজ আমার মৃত্যু পথযাত্রী মায়ের মুখে একটা হাসি ফুটিয়ে দাও। নীলা মৃদু হেসে বলল, ঠিক আছে চলুন। তারা দুজন মায়ের কেবিনে প্রবেশ করে। নীলা তার শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তো একটু আপনাদের সাথে দুষ্টামি করেছি, আপনি এটাকে এতটা সিরিয়াসলি নিয়েছেন? আপনার মতো এত লক্ষ্মীমাকে ফেলে এই মেয়ে কি কোথাও যেতে পারে? আমি অন্তত আপনাকে ছেড়ে কখনো কোথাও যাব না। বউ শাশুড়ির আনন্দঘন মুহূর্ত দেখিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ হয়। নীলা কি আসলেই রায়হানের সংসার করবে, নাকি তার মৃত্যু পথযাত্রী শাশুড়িকে খুশি করার জন্য এই কথাটি বলল? পরবর্তী ঘটনা কি হলো তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।